আজকে আমার বিয়ে। সব নিয়ম মেনে সঠিকভাবে আমার বিয়ে হয়ে গেল। কিন্তু বিয়ের প্রথম রাতে আমার স্বামীকে আমি আমার কাছে আসতে দিইনি, কারণ আমি অন্য কাউকে ভালোবাসতাম। আমার ব্যবহারে আমার স্বামী খুব উদাস হয়ে পড়ে, কিন্তু সে কিছুই বলে না আমাকে। আমার তার প্রতি আমার কোনো টান ছিল না। আমি একা একা শুয়ে পড়ি। একদিন সে আমার হাতে একটা কাগজ ধরিয়ে দেয় আর বলে সকালে সেই কাগজটা খুলে দেখতে। পরের দিন সকালে যখন আমি সেটা খুলে দেখি তখন আমার আত্মা কেঁপে ওঠে, কারণ সেটা তো আমার বিয়ে হয়ে যাওয়ার পর আমি বড় বাসে করে আমার শ্বশুরবাড়িতে আসি। আমার শ্বশুরবাড়ি আমাদের বাড়ি থেকে অনেক দূরের গ্রামে ছিল। সেখানে পৌঁছতে আমাকে প্রায় 7.5 ঘন্টা বাসে যাত্রা করতে হয়। পুরুষ সফরে আমি কোনো একদম কথা বলি না। বাড়ি পৌঁছাতে আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে একটা ঘরে নিয়ে গিয়ে বসায়। আমি একজন শিক্ষিত মেয়ে ছিলাম। আমি পাশ করেছিলাম, কিন্তু আমার মা বাবা আমার ইচ্ছের বিরুদ্ধে আমার বিয়েটা গরিব চাষির সাথে দিয়ে দিয়েছে। এই বিয়েতে আমি একেবারেই খুশি নই। আমার মনে অনেক অপশন ছিল। যখন আমার স্বামী আশরাফুল আমার ঘরে আসে তখন আমি মন খারাপ করে বসেছিলাম। তাকে দেখে মনে হচ্ছিল সে কোনো আধুনিক ফ্যাশন জানে না। তার জামাকাপড় আর বড় বড় গোঁফ দেখে মনে হচ্ছিল সে একেবারে সেকালে। সে আমার পাশে এসে বসে আর কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে। তার তাকানোতে আমি অস্বস্তি বোধ করছিলাম। সে বলে, আমি খুব ভাগ্যবান যে আমি তোমার মতো বন্ধু পেয়েছি। আমি তার দিকে রেগে তাকাই আর বলি, আমার ভাগ্য খুব খারাপ যে আমি তোমার মতো একটা অশিক্ষিত দেহাতি বল পেয়েছি। আমার কথা শুনে সে চমকে ওঠে। আমার থেকে এরকম উত্তর সে আশা করেনি। তখন আমার মাথায় আগুন জ্বলছিল। আবার অনেকবার বারণ করা সত্ত্বেও আমার মা বাবা এই ছেলেটার সাথে আমার বিয়ে দিয়ে দেয়, কারণ সে আমার এক দুঃসম্পর্কের মাসির ছেলে। মা বলেছিল, আশরাফুল খুব ভদ্রসভ্য আর ভালো ছেলে, রোজগারপাতিও খুব ভালো করে, তুই ওকে বিয়ে করে সুখী হবি। কিন্তু সুখের জন্য কি শুধু ভদ্রতা টাকা পয়সাই যথেষ্ট? আমার মনের ইচ্ছের কোনো দাম নেই। আমার মনের ভিতর অনেক রাগ জমা ছিল। ইচ্ছে করছিল আমার সব রাগ অভিমান আশরাফুলের উপর উগরে দিতে। আশরাফুল আমার দিকে তাকিয়ে বলে, তোমার কি হয়েছে বলো? তোমার মা কি তোমাকে বিয়েতে তোমার পছন্দ মতো জিনিস কিনে দেয়নি? সে হয়তো ভাবছে যে আমি এখনো বাচ্চাই আছি। ছোটবেলায় আমি আমার মনের মতো জিনিস না পেলে সবার উপর রাগ দেখাতাম, ওর মনে হয় এখন আমি তেমনটাই করছি। আমি বলি, ব্যাপারটা যদি জিনিসপত্রের হতো তাহলে আমি সহ্য করে নিতাম। তুমি একবার গিয়ে নিজের চেহারাটা আয়নায় দেখো তো। তুমি কি আমার বর হওয়ার যোগ্য না? তুমি দেখতে ভালো আর না তুমি লেখাপড়া জানো। আমার মা বাবা আমার জীবনটা একদম নষ্ট করে দিল। আমি কাঁদতে শুরু করি। আশরাফুল চুপ করে যায়। আমি কাঁদতে কাঁদতে বলি, আশরাফুল, আমি অন্য কাউকে ভালোবাসি। আমি তোমার সাথে সংসার করতে পারবো না। এটা শুনে আশরাফুল হা করে আমার দিকে তাকিয়ে থাকে আর বলে, শোনো, তুমি এসব কি বলছো? তুমি নিজের মধ্যে আছো তো? তুমি নিশ্চয়ই এসব বানিয়ে বানিয়ে বলছো। আমি বলি, আমি বানিয়ে বানিয়ে কেন বলতে যাব? আমি সত্যিই একজনকে ভালোবাসি। এটা শুনে ওর চোখে জল চলে আসে। ও আমার থেকে তার চোখের জল লুকিয়ে বাথরুমে চলে যায়। এটা সত্যি যে আমি একটি ছেলেকে আসলে খুব পছন্দ করি। এই ছেলেটার নাম রবিউল। কলেজে যাওয়া আসার পথে বাস্তবে তার সাথে আমার আলাপ হয়। সে রোজ আমাকে দেখত। তারপর সে আমাকে তার নাম্বারটি দেয়। বাকি প্রেম ভালোবাসা সব ফোনেই হয়। অনেকক্ষণ পর আশরাফুল বাথরুম থেকে বেরিয়ে আসে। তখন ওর চোখ মুখ সব ভিজে ছিল। মনে হয় বাথরুমে গিয়ে খুব কেঁদেছে। আমি আমার জামা কাপড় পাল্টাতে বাথরুমে চলে যাই। যখন বাথরুম থেকে বেরিয়ে আসি তখন দেখি আশরাফুল মাটিতে বিছানা করে শুয়ে পড়েছে। আমিও খাটে গিয়ে শুয়ে পড়ি। তারপর থেকে বেশ কিছুদিন আমাদের মধ্যে কোনো কথা হয় না। আমি ওর সাথে কথা বলার চেষ্টা করি না, আরও আমার সাথে কথা বলার চেষ্টা করে না। ও সকালবেলা উঠে খেতে চলে যেত। যখন বাড়ি ফিরত তখন ওর গোটা শরীর ঘামে ভিজে থাকত। মনে হতো সারাদিন খুব পরিশ্রম করত। যখন বিকেলে ঘরে আসতো তখন আমি ওর থেকে মুখ ফিরিয়ে নিতাম। তারপর স্নান করে ফ্রেশ হয়ে আসতো। তখন আমাকে বাধ্য হয়ে আশরাফুলের সাথে এক প্লেটে খাবার খেতে হতো, কারণ এটা আমার শ্বশুর বাড়ির নিয়ম ছিল। আমি আশরাফুলের সাথে এক প্লেটে খাওয়া একদম পছন্দ করতাম না। একদিন আমি অর্ধেক রুটি খেয়ে উঠে যাই।
তারপর থেকে আমি যাতে পেট ভরে খেতে পারি তার জন্য আশরাফুল রোজ অর্ধেক রুটি খেয়ে উঠে যেত। ও সারাদিন এত পরিশ্রম করত, তবুও রাতে পেট ভরে খেতেও পেত না। কিন্তু তখন এ নিয়ে আমার কোনো আফসোস ছিল না। আমি শুধু সারাদিন রবিউলের কথা ভাবতাম। ও আমার ফোনটা আমার কাছ থেকে নিয়ে নিয়েছিল, কারণ এই বাড়িতে মেয়ে বউদের হাতে ফোন রাখতে দেওয়া হতো না। আমার ওনার সাথে কথা বলতে খুব ইচ্ছে করত, কিন্তু আমার কাছে কোনো ফোন না থাকার কারণেই আমি ওকে ফোন করতে পারতাম না। ওর সাথে কথা না বলে আমি আর থাকতে পারছিলাম না। তাই একদিন আমি আমার সব মান সম্মান খুইয়ে আশরাফুলকে বলি আমাকে ফোনটা দিতে। আশরাফুল আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কিন্তু তখন আমি সব লাজ লজ্জা ভুলে আশরাফুলের হাত থেকে তার ফোনটা কেড়ে নিয়ে আমি রবিউলের নাম্বার ডায়াল করি। এরপর তার সাথে কথা বলতে শুরু করে দিই। আমি আশরাফুলের উপস্থিতিতেই আমার প্রেমিকের সাথে কথা বলতে থাকি। রবিউল আমার ফোনটি পেয়ে খুব খুশি হয়েছিল। তার ও আমার জন্য খুব মন খারাপ করত। আমি রবিউলকে বলি কিভাবে আমার মা বাবা জোর করে আমার বিয়ে দিয়ে দিয়েছে। রবিউল এখন আমাকে বিয়ে করতে রাজি আছে। আমরা অনেকক্ষণ কথা বলতে থাকি। আশরাফুল মাটিতে বিছানা করে শুয়ে পড়ে। তারপর থেকে এটাই নিয়ম হয়ে ওঠে, রোজ আমি আশরাফুলের ফোন থেকে রবিউলকে ফোন করি। একদিন আমি রবিউলের সাথে কথা বলছিলাম, তখন ফোনে সিগন্যালটা বারবার ড্রপ করেছিল। আশরাফুল তখন ঘুমিয়ে পড়েছিল। আমি ফোনটা নিয়ে বাইরে উঠোনে এসে কথা বলি রবিউলের সাথে। কথা বলতে বলতে হঠাৎ কেউ আমার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। আমি পিছনে ঘুরে দেখি আমার দেওর দাঁড়িয়ে আছে। সে বলে, তোমার লজ্জা করে না? তোমার স্বামী থাকা সত্ত্বেও তুমি অন্য কারোর সাথে প্রেম করছো। আমার দেওর খুব চেঁচামেচি শুরু করে উঠোনে বাড়ির সবাই জড়ো হয়ে যায়। আশরাফুল উঠোনে চলে আসে। সে তার ভাইকে জিজ্ঞেস করে, কি হয়েছে, এত চেঁচামেচি কিসের? তখন আমার দেবর আমার ব্যাপারে সবাইকে সব কথা বলে দেয়। আমি জানি না আমাদের কখন এসেছিল আর আমার কথা কতটা শুনেছিল, তবে আমি এটা বুঝতে পারছিলাম যে সে সবটা বুঝতে পেরে গেছে। সে বাড়ির সকলের সামনে আমার মুখোশ খুলে দেয়। আমি মনে মনে ভাবি, তাহলে হয়েছে এবার, এরা নিশ্চয়ই আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আমি আমার মা বাবার কাছে গিয়ে উঠব, আর আমার মা বাবা বাধ্য হয়ে রবিউলের সাথে আমার বিয়ে দিয়ে দেবে। কিন্তু আশরাফুল আমার সব পরিকল্পনায় জল ঢেলে দেয়। সে তার ভাইকে বলে, খবরদার, কেউ আমার বইয়ের চরিত্র নিয়ে কোনো কথা বলবে না। আমি আমার বুকে খুব বিশ্বাস করি ওর বন্ধুর সাথে কথা বলছিল, আর আমার অনুমতি নিয়ে কথা বলছিল। এরপর থেকে কেউ যদি আমার বইয়ের দিকে আঙ্গুল তোলে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আশরাফুল সকলকে চুপ করিয়ে দেয় আর সে আমাকে বাঁচিয়ে দেয়। কিন্তু আমার তার উপর খুব রাগ হয়। আমি ঘরে সে তার সাথে ঝগড়া শুরু করি। আমি বলি, কি দরকার ছিল তোমরা আমাকে বাঁচানোর? তোমাকে আমার হয়ে কথা বলার অধিকার কে দিয়েছে? যা হচ্ছিল ভালোই তো হচ্ছিল। আমাকে দিদার বাড়ি থেকে বের করে দিত, তাহলে আমার মা বাবা বাধ্য হয়ে রবিউলের সাথে আমার বিয়ে দিত। কিন্তু তুমি সেটা হতে দিলেন না। বন্ধুরা, ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আশরাফুল চুপচাপ আমার কথা শুনে। তারপর সে বলে, তুমি আমাকে ভালো না বাসতে পারো, কিন্তু আমি তোমার চরিত্রের উপর কাউকে আঙুল তুলতে দিতে পারি না, কারণ তোমার আর তোমার পরিবারের সম্মান রক্ষা করা আমার কর্তব্য। তুমি আমার সাথে না থাকতে চাইলেও আমি সব দোষ নিজের ঘাড়ে নেব, কিন্তু তোমার চরিত্রের দিকে কাউকে আঙুল তুলতে দেব না। কয়েকদিন পর আমি তোমাকে শহরে নিয়ে যাব। যদিও ওই ছেলেটা তোমাকে এখনো বিয়ে করতে চায়, তাহলে আমি তোমাকে সেখানে রেখে দিয়ে আসব, আর সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেব। তারপর সময় মতো তোমাকে ডিভোর্সের কাগজপত্র পাঠিয়ে দেব। আশরাফুলের কথা শুনে আমি খুব খুশি হই। অশিক্ষিত হলেও নিজের সম্মান রাখতে জানে, অন্যদেরকে সম্মান দিতেও জানে। এই প্রথমবার ওর কোনো কাজ আমার ভালো লাগলো। এই প্রথমবার আমি ওর মধ্যে কোনো একটা গুণ খুঁজে পেলাম। আমি রবিউলকে ফোন করে সব কথা জানাই। রবিউল খুশি হয়ে বলে, তুমি তোমার স্বামীর থেকে ডিভোর্স নিয়ে আমার কাছে চলে এসো। প্রথমে আমরা কোর্ট ম্যারেজ করব, তারপর তোমার মা বাবাকে জানাব, তখন ওরা বাধ্য হবে আমাদের বিয়েটা মেনে নিতে। কিছুদিন পর আমি আশরাফুলের সাথে রবিউলের বাড়িতে যাই।
তখন আমাকে যে ঠিকানা বলেছিল আমি সেখানেই আশরাফুলকে নিয়ে যাই। সেখানে পৌঁছে আমি আশরাফুলকে বলি, তুমি এখন যাও, আমাকে ডিভোর্সের কাগজপত্র পাঠিয়ে দিও, আমি সই করে দেব। তোমার সাথে হয়তো আমার আর দেখা হবে না। আশরাফুল বলে, হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি ডিভোর্সের কাগজপত্র পাঠিয়ে দেব। এই বলে ও চলে যায়। আমি গিয়ে দরজায় কড়া নাড়ি। রবিউল এসে দরজা খুলে আমাকে দেখে সে মুচকি হাসে। আমি ঘরের ভিতরে ঢুকি, কিন্তু উঠোনে এসে দেখি পুরো বাড়ি ফাঁকা। ওর বাড়ির লোক কাউকে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু রবিউল আমাকে বলেছিল ও আমার ব্যাপারে ওর বাড়ির লোকেদের সব কথা বলছে। আমি রবিউলকে জিজ্ঞেস করি, তোমার বাড়ির লোকেরা কোথায়? রবিউল বলে, তুমি ভেতরে চলো বলছি। আমি রবিউল সাথে একটি ঘরে যাই। সেই ঘরে গিয়ে দেখি দুজন লোক বসে আছে। একজন আমাকে দেখে মুচকি হেসে বলে, মালটা বেশ ভালো, এর জন্য আমি তোমাকে 3,50,000 দেব। এই কথা শুনে আমি চমকে উঠি। ওরা তখন আমাকে নিয়ে ব্যবসা করছে। আমি তখন আমার উপস্থিত বুদ্ধি কাজে লাগাই। আমি রবিউলকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে ওখান থেকে দৌড়ে পালাই। আমি মেন দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসি, আর এই 3জন লোক আমার পেছন ধাওয়া করে। আশরাফুল তখনও বেশি দূর যায়নি। আমি আশরাফুলকে দেখতে পেয়ে তাকে চিৎকার করে ডাকি। আশরাফুল পিছনে ঘুরে আমাকে দেখতে পায়। আমি দৌড়ে গিয়ে আশরাফুলের পিছনে লুকিয়ে পড়ি। ওই 3জন লোক আশরাফুলকে এসে বলে, এই মেয়েটাকে আমাদের হাতে তুলে দাও, না হলে আমরা তোমাকে প্রাণে মেরে ফেলব। আশরাফুল কোনো উত্তর না দিয়ে তাদেরকে মারতে শুরু করে। তারপর তারা অন্যদিকে মারতে থাকে। সেখানে অনেক লোকজন জড়ো হয়ে যায়। সেই সময় ওখানে দিয়ে একটি পুলিশের গাড়ি যাচ্ছিল। পুলিশের গাড়ির আওয়াজ পেয়ে ওরা 3জন পালানোর চেষ্টা করে, কিন্তু ধরা পড়ে যায়। পুলিশ অনেক দিন ধরেই খুঁজছিল ওদের। ওরা 3জন মেয়েদের নিয়ে ব্যবসা করে। মেয়েদেরকে তাদের প্রেমের জালে ফাঁসিয়ে তারপর তাদেরকে বিক্রি করে দেয়। আমার ভাগ্য খুব ভালো যে আমি বেঁচে গেছি। আশরাফুলের ঠোঁট দিয়ে রক্ত বেরোচ্ছিল। এই প্রথমবার আমি ওর আঘাত দেখে কষ্ট পাই। আশরাফুল আমাকে চুপচাপ বাস স্ট্যান্ড অবধি নিয়ে যায়। আমি লজ্জায় ওর দিকে তাকাতে পারছিলাম না। আমি মাথা নিচু করে হাঁটছিলাম। ওর কাছে নিজেকে খুব ছোট মনে হচ্ছিল আমার। এত ছোট্ট লাগছিল যা বলে বোঝাতে পারবো না। আশরাফুল আমাকে জিজ্ঞেস করে, তুমি এখন কোথায় যেতে চাও? তোমার মা বাবার কাছে। আমি মাথা নিচু করে বলি, আমি তোমার সাথে যেতে চাই। সে আর কোনো কথা বলে না, চুপচাপ আমাকে বাড়ি নিয়ে যায়। আমার বাবা মা আমার জন্য হিরে খুঁজে আমার বিয়ে দিয়েছিল, আর আমি জেদের বসে নিজের সর্বনাশ করতে যাচ্ছিলাম। কিন্তু স্রষ্টার কৃপায় আমি পিছিয়ে গেছি। আমার স্বামীর গায়ে আঘাতের চিহ্ন দেখে আমার খারাপ লাগে। আমি আশরাফুলকে জিজ্ঞেস করি, আপনি ঠিক আছেন তো? ও শুধু মাথা নাড়ে আর কোনো কথা বলে না। 2 দিন ধরে আমি ওর দিকে চোখ তুলে তাকাতে পারিনি। আমার নিজের উপর খুব রাগ হচ্ছিল। কি করে আমি এত বড় ভুল করলাম? একদিন রাতে যখন আশরাফুল অর্ধেক রুটি খেয়ে উঠে যাচ্ছিল, তখন আমি তাকে আটকে দিই আর বলি, আপনি রোজ অর্ধেক রুটি খেয়ে কেন উঠে যান? আপনার ভালো করে খাওয়া দাওয়া করা উচিত। আপনি সারা দিনে অনেক পরিশ্রম করেন। এটা শুনে খুবই অবাক হয়ে যায়, আমার দিকে অবাক দৃষ্টিতে তাকায়। তারপর সে বসে পুরো খাবারটা খেয়ে নেয়। আমি চাইছিলাম আশরাফুল নিজে থেকে আমাকে ক্ষমা করে দিক, কিন্তু সে কোনো কথাই বলে না। একদিন আমি অনেক সাহস সঞ্চয় করে আশরাফুলের কাছে গিয়ে বলি, আশরাফুল, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে চিনতে ভুল করেছি। আমি হিরে আর কয়লার মাঝে পার্থক্য বুঝতে পারিনি। হিরে ছেড়ে আমি কয়লার পিছনে ছুটছিলাম। আমি কাঁদতে কাঁদতে আশরাফুলের কাছে ক্ষমা চাই। আমি ভেবেছিলাম এটা শুনে আশরাফুল নিশ্চয়ই আমাকে জড়িয়ে ধরবে, কিন্তু সে তখনও কোনো কথা বলে না। সে চুপচাপ আমার কথা শুনছিল। তার এই চুপ করে থাকা আমার সহ্য হয় না। আমি বলি, আশরাফুল, আপনি কিছু তো বলুন। আপনি আমাকে বলেন মারুন, যা ইচ্ছা করুন, কিন্তু দয়া করে কথা বলুন। আশরাফুল প্রতিদিনের মতো চুপচাপ মাটিতে বিছানা করে শুয়ে পড়ে, কিন্তু আমি তাকে বলি, আপনার জায়গা এখানে নয়, আপনি আমার সাথে খাটে শোবেন। কিন্তু সে কোনো কথা না বলে চুপচাপ মাটিতে শুয়ে পড়ে। আমাদের বিয়ের 6 মাস হয়ে গেছিল। বিয়ের পর থেকে আশরাফুল তার মুখে কুলুপ এঁটেছিল। এখনো সে তার মুখ খুলে না। পরদিন সকালে আশরাফুল আমার হাতে একটা কাগজ ধরিয়ে দেয় আর বলে সেখানে সই করতে।
আমি কাঁদতে শুরু করি আর বলি, আশরাফুল, আপনি দয়া করে আমাকে ডিভোর্স দেবেন না। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আশরাফুল বলে, তুমি তো লেখাপড়া জান, এই কাগজপত্রে সই করে দিও। এই বলে সে ঘর থেকে বেরিয়ে যায়। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকি। আমি বুঝতে পারি পুরুষ মানুষের একবার মেয়েদের থেকে মন উঠে গেলে আর সেই মন ফেরত পাওয়া যায় না। কিংবা এটাও হতে পারে যে পুরুষ মানুষরা সবকিছু সহ্য করতে পারে, কিন্তু তার ভালোবাসার মানুষকে অন্য কারো সাথে দেখতে পারে না। এমনটা হলে সে কখনই ক্ষমা করতে পারবেন না আমাকে। আমি ঠিক করি যে আজ রাতে আমি আশরাফুলের পা ধরে ক্ষমা চাইব, কিন্তু আমি তাকে ডিভোর্স কিছুতেই দেব না। সেদিন রাত্রে আশরাফুল ঘরে আসতেই আমি তার পায়ে পড়ে কাঁদতে শুরু করি আর বলি, আপনি আমাকে ডিভোর্স দেবেন না। আমি কিছুতেই আপনাকে ছেড়ে যাব না। আশরাফুল আমাকে দাঁড় করায় আর বলে, তুমি নিশ্চয়ই কাগজ পড়ে দেখনি, তাই না? ওটা দেখলে তুমি এভাবে কাঁদতে না। ওটা ডিভোর্সের কাগজ নয়। এরপর কাগজটা বের করে আমার হাতে ধরিয়ে দেয়। আমি কাগজটা খুলে দেখি ওটা জমির কাগজ। আশরাফুল তার ভাগের সমস্ত জমি আমার নামে লিখে দিচ্ছে। আমি বলি, আশরাফুল, এটা আপনি কি করছেন? আপনি আপনার সব জমি আমার নামে কেন লিখে দিচ্ছেন? আশরাফুল বলে, কারণ তুমি আমার স্ত্রী। কাল সকালে আমি শহরে যাব, আর কিছুদিন পর ফিরব। আমি অনেকবার বারণ করলাম, কিন্তু আশরাফুল জোর করে আমার থেকে সেই কাগজে সই করিয়ে নিল। তারপর পরের দিন সকালে শহরে চলে গেল। আমি 4 দিন ধরে আশরাফুলের জন্য অপেক্ষা করতে থাকি। 4 দিন পর আশরাফুল বাড়ি ফিরে আসে, কিন্তু তখন বাড়িতে হাঙ্গামা শুরু হয়ে যায়। কারণ শহর থেকে আশরাফুলের মৃতদেহ এসেছিল। তার এক বন্ধু তার লাশ নিয়ে এসেছিল। সে সবাইকে বলে 2.5 মাস আগে আশরাফুল জানতে পেরেছিল যে তার ক্যান্সার হয়েছে। সে বেশি দিন বাঁচবে না। জানি না 4 মাস আগে তার কি এমন হয়েছিল যে সে আস্তে আস্তে অসুস্থ হতে শুরু করে। এসব শুনে আমি অজ্ঞান হয়ে পড়ি। বেশ কিছুক্ষণ পর আমার জ্ঞান ফেরে। আমার পুরো জীবনটা ওলটপাল হয়ে গেছে। এখন আমি কি নিয়ে বাঁচব? আমার শাশুড়ি মা এসে আমাকে একটি চিঠি দেন আর বলেন, আশরাফুলের বন্ধু তোমাকে এটা দিয়েছে বোমা। আশরাফুল এটা তোমাকে লিখেছে, আমার একটা ঝটকা লাগে। আমি জিজ্ঞেস করি, কিন্তু মা, আশরাফুল চিঠি কি করে লিখল? আশরাফুল তো লেখাপড়া জানে না। তখন আমার শাশুড়ি মা বলেন, তোমাকে কে বলেছে আশরাফুল লেখাপড়া জানে না? ও এই গ্রাম থেকে 9ম শ্রেণী পাশ করেছে। তারপর প্রাইভেটে উচ্চ মাধ্যমিকে পড়েছে। তারপর গ্র্যাজুয়েশন করেছে। ও তোমাকে ছোটবেলা থেকেই ভালোবাসত। আমাকে প্রায় বলতো যে গুলনাহার লেখাপড়া করছে, তাই আমাকেও লেখাপড়া করতে হবে। কাল যখন আমার বিয়ে হবে তখন ওকে সবার সামনে এটা না শুনতে হয় যে ওর স্বামী মূর্খ, অশিক্ষিত। এই কথাগুলো আমার বুকে তীরের মতো বাঁধে। আশরাফুল আজ অবধি আমাকে বলেনি যে সে ও লেখাপড়া জানে। আমি চিঠিটা খুলে পড়তে শুরু করি। আশরাফুল আমাকে লিখেছে, গুলনাহার, আমি আজ অবধি তোমাকে বলিনি যে আমি লেখাপড়া জানি। কারণ লেখাপড়া শেখাটা সব মানুষের অধিকার। এটা আলাদা করে বলার কিছু নেই। ছোটবেলা থেকেই আমার মা বলতো সে তোমাকে আমার বুক করে আনবে। তাই তখন থেকেই আমার তোমার প্রতি ভালোবাসা তৈরি হয়। তুমি লেখাপড়া করছো শুনে আমারও লেখাপড়া করতে ইচ্ছে করে। আমি মাকে জিজ্ঞেস করতাম, তুমি কি খেতে ভালোবাসো? তুমি যা খেতে ভালোবাসতে আমি ওসব খাওয়ার অভ্যাস করতাম, যাতে ভবিষ্যতে আমরা সুখে থাকতে পারি। তুমি যখন বিয়ের প্রথম রাতে আমাকে বললে তুমি অন্য কাউকে ভালোবাসো, তখন আমি একেবারে ভেঙে পড়েছিলাম। আমি আজ অবধি কখনো কাঁদিনি। সাহসের সাথে সব পরিস্থিতি সামলেছি। কিন্তু সেই রাতে আমি আমার কান্না আটকাতে পারিনি। ছেলেরা সব সহ্য করতে পারে, কিন্তু বিয়ের প্রথম রাতে যদি তার স্ত্রী তাকে বলে সে তাকে নয় অন্য কাউকে ভালোবাসে, তাহলে সেটা সহ্য করতে পারে না। সেই রাগ, দুঃখ, অভিমান আমাকে অসুস্থ করে তোলে। আর আমার ক্যান্সার ধরা পড়ে। আমি আমার সব জমিজমা তোমার নামে করে দিয়েছি, যাতে আমার মৃত্যুর পর তোমার কোনো সমস্যা না হয়। তুমি চাইলে আবার বিয়ে করতে পারো। যে কেউ তোমাকে সম্মানের সাথে গ্রহণ করবে। তুমি ভালো থেকো। আশরাফুলের চিঠি পড়ার পর আমি জোরে জোরে কাঁদতে শুরু করি। আমার শাশুড়ি মা আমাকে দেখে ঘাবড়ে যায় আর বলে, বোমা, আশরাফুল এমন কি লিখেছেন চিঠিতে যে তুমি এরকম ভাবে কাঁদছে? আমি এর কি জবাব দেব আমি জানি না। আমার বোকামির জন্য আজ আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। আমি আর কোনোদিন তাকে দেখতে পাবো না। আমার জন্য সে তার প্রাণ হারিয়েছে।
আজ আমার বয়স 53 বছর। আর এখনও আমি বিধবা। আজও আমার মনে হয় আশরাফুলের মৃত্যু মাত্র কয়েক ঘন্টা আগেই হয়েছে। আমি আমার স্বামীকে এমন সময় ভালোবাসতে শুরু করেছিলাম যখন সে মৃত্যুমুখে ছিল। এইমাত্র আমি আশরাফুলের চিঠিটা পড়ে পাশে রাখলাম। আজকাল আমার শরীরটা আর তেমন ভালো নেই, কিন্তু যে ভুল আমি করেছি তার আফসোস সারা জীবন থাকবে। আমি আর কোনোদিন সুখের মুখ দেখতে পারব না। যে সব মেয়েরা লেখাপড়া জান ও অহংকার আছে, আর এজন্য যারা তাদের স্বামীদের ছোট করো, তাদেরকে আমি এটাই বলবো যে নিজের স্বামীকে সম্মান করো। কোনো রাস্তা ছেলে তোমাকে তোমার স্বামীর মতো ভালোবাসতে পারবে না। এই কথাটা আমার স্বামীর মৃত্যুর পর আমি বুঝতে পেরেছি। যদি এটা আমি আগে বুঝতাম তাহলে আজ হয়তো আমার স্বামী বেঁচে থাকত। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।